আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শিক্ষা বার্তা লাইভ আলোচনা শিক্ষা ভাবনা অনুষ্ঠান দেখছেন আমাদের শিক্ষাবার্তা.com পত্রিকার এই পেজ থেকে। শুরুতেই আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের এই লাইভ আলোচনায় অতিথি হিসেবে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন স্যারকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? স্যার আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সেই সাথে অন্যান্য অতিথি যারা রয়েছেন আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশের মোটিভেশন শব্দটা কেউ উচ্চারণ করলেই বক্তা হিসেবে সবার আগে উঠে আসবে যার নাম, তিনি সোলায়মান সুখন। আজ তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এতে আমরা আনন্দিত। তাছাড়া তিনি হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন নগদে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। সুখন ভাই, কেমন আছেন? জি, ভালো আছি। মন্ত্রী মহোদয়কে আমার সালাম। নাহিদ, দেন আমিও সবাইকে সালাম জানাচ্ছি। আচ্ছা, আমাদের মাঝে আরেকজন অতিথি আছেন। তিনি ছাত্র রাজনীতির অন্যতম প্রিয় মুখ, যিনি তৃণমূল ছাত্রলীগের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং যিনি তার মেধা ও ক্রিয়েটিভিটি দ্বারা সবসময় নতুন বা ইউনিক কিছু কাজ করার চেষ্টা করেন। সেই বুদ্ধিদীপ্ত ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ গণশিক্ষা সম্পাদক জনাব নাহিদ উকিল জুয়েদ। নাহিদ উকিল জুয়েদ, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদেরকে সালাম। সুখন ভাইকেও, ভাই কি অবস্থা? আচ্ছা, আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি একটু বলে নিচ্ছি, আমি সঞ্চালক হিসেবে আছি, আমি আমিনুল ইসলাম, শিক্ষাবার্তা.com পত্রিকার নির্বাহী সম্পাদক। মাননীয় মন্ত্রী, শুরুতেই চলে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের বিষয়টা একটু অবগত করছি আপনাকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে শিক্ষা ভাবনা। আর শিক্ষার প্রথম ধাপ হলো প্রাথমিক শিক্ষা। সেই ধাপের রাষ্ট্রের গুরু দায়িত্বে রয়েছেন আপনি, আপনার হাতে সেই দায়িত্ব। যেমন প্রাথমিক পর্যায়ে যেই গুরু দায়িত্বটা, এই দায়িত্বের অভিজ্ঞতাটুকু কেমন এবং সেখানে আপনার ভালো লাগা এবং যে চ্যালেঞ্জ, এই দুটো সম্পর্কে যদি আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে প্রথমে আমাদেরকে একটু যদি বলতেন। যেহেতু এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্ন হচ্ছে, ঘোষণা হচ্ছে আমাদের বাংলাদেশ 2021-এর মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ এবং 2041-এর মধ্যে আমরা উন্নত দেশে আমরা পৌঁছাবো। সেখানে যারা 2041-এ উন্নত দেশে পৌঁছাবে সেই দায়িত্বই কিন্তু আজকের তরুণদের হাতে। সেক্ষেত্রে আপনি আপনার এই অভিজ্ঞতা, এই দায়িত্বের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ, এই দুইটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমাদেরকে একটু প্রথমেই যদি বলতেন মাননীয় মন্ত্রী। আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আজকে প্রাথমিক শিক্ষা, আপনারা জানেন, একটি জাতিকে উন্নত জাতিতে রূপান্তর করতে হলে প্রথম দরকার শিক্ষা। আমার মহান নেতা, বাংলাদেশের স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, আপনারা জানেন 1973 সালে যখন একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, আমাদের ব্যাংকে টাকা ছিল না, রাস্তাঘাট নাই, স্কুল কলেজ নাই, সে সময় জাতির পিতা প্রাথমিক শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন। উনি উপলব্ধি করতে পেরেছিলেন যে জাতিকে উন্নত জাতিতে রূপান্তর করতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই, এবং যে কারণে উনি সর্বপ্রথম 36,000 অধিক প্রাথমিক বিদ্যালয়কে উনি রাষ্ট্রীয়করণ করেন, এবং তারপর থেকেই এই শিক্ষার প্রতি, আমাদের প্রাথমিক শিক্ষার প্রতি অনেক আমরা আগাতে সক্ষম হই। কিন্তু পরবর্তীতে যে সরকারগুলো আসছেন তারা কখনোই এই প্রাথমিক শিক্ষার দিকে নজর দেন নাই। আজকে আমাদের সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা নয়, উনি শিক্ষার প্রতি অত্যন্ত আন্তরিক। সেই সাথে এই প্রাথমিক শিক্ষায় যে সমস্ত কাজগুলো উনি করেছেন আপনারা হয়তো জানেন, যেমন আমাদের বিভিন্ন ধরনের
সমস্যাগুলো প্রাথমিকে যেগুলো ছিল উনি করেছেন। তারপর আপনারা জানেন যে উনি আবার 26,193টি স্কুলকে উনি রাষ্ট্রীয়করণ করেন। পাশাপাশি আমাদের জি উপবৃত্তি বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে আপনারা শুনলে খুশি হবেন। জি রিসেন্ট আমাদের যে লাস্ট মিটিং হলো আমাদের 2 তারিখে, এখানে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কতটা আন্তরিক এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, দুষ্ট মানুষ, এবং এই আজকে জানেন আপনারা করোনা ভাইরাসে যে কষ্ট মানুষ করছে, উনি সেটি উপলব্ধি করতে পেরেছেন। এবং আপনারা শুনলে অবাক হবেন যে 1,30,00,000 বাচ্চাকে উনি কিট অ্যালাউন্স দিচ্ছেন, বছরের প্রথম দিন বই দিচ্ছেন, উপবৃত্তি দিচ্ছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করে এই প্রাথমিক অনেক দূর উনি এগিয়ে নিয়ে গেছেন। তো যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন, আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে জাতির পিতার যে মূল জায়গাটি মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাকে সেই দায়িত্ব দিয়েছেন। আমি অত্যন্ত কি বলি যে একদিকে খুশি, আরেকদিকে আমি একটি চ্যালেঞ্জ হাতে নিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে দায়িত্ব উনি আমাকে দিয়েছেন, আমি যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। এবং সে কারণে আমি এই প্রাথমিক মন্ত্রণালয়ে আসার পর থেকে আমি শিক্ষকদের, আমার কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বারবার বসার চেষ্টা করেছি এবং আমি তাদেরকে এটা বোঝাতে চেষ্টা করেছি যে এটি যে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, আমার সেই মহান নেতা উনি যে জায়গাটায় প্রথম হাত দিয়েছিলেন এই শিক্ষার জন্য, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে দায়িত্ব দিয়েছেন, যে কারণে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার যে শিক্ষক শিক্ষিকা, আমার কর্মকর্তা কর্মচারী যারা আমার প্রাথমিক শিক্ষার সাথে জড়িত আছি, আমি সবাইকে বলবো যে এটা আমাদের একটি ভাগ্য যে আমরা জাতি গঠনের একটি জায়গায় আছি। আমাদের হাতেই নির্ভর করছে আগামী প্রজন্ম। আসেন সকলে আন্তরিকভাবে আমরা চেষ্টা করি এবং আগামীতে যেতে আমরা জাতির পিতার স্বপ্ন, আমার মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি এবং সুখী সমৃদ্ধশালী সেই আমাদের স্বপ্নের সোনার বাংলা আমরা করতে পারি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এবং আমি এই দায়িত্ব পাওয়ার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি যাতে করে প্রাথমিক শিক্ষা, এই মানসম্মত প্রাথমিক শিক্ষা, আমাদের যে টার্গেট আছে 2030 সালের মধ্যে আমরা 100% মানুষকে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারবো। এটা করব ইনশাল্লাহ। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকলে ইদানিং আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমার টিচাররা এখন স্কুলগামী, তারা প্রায় সময় মতো সকলে স্কুলে যাচ্ছে, তারা অঙ্গীকারবদ্ধ, তারা আসলে বাংলাদেশের আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার সাথে তারা অঙ্গীকারবদ্ধ এবং সেভাবে তারা এগিয়ে যাচ্ছে। আমরাও নজরদারি করছি, বিভিন্ন সমস্যা দিয়ে আছে, সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করতেছি, ইনশাল্লাহ করব এবং আগামীতে আমরা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করব ইনশাল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। একটি কথা জানবার আছে মাননীয় মন্ত্রী, সেটা হচ্ছে যে আপনাকে প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলে আপনি হঠাৎ ভিজিট করেন, সেখানে ভিজিট করার সময় আপনার কি ধরনের অভিজ্ঞতা আসে এবং আপনি কি ধরনের শিক্ষকদের কোন ধরনের হ্যাঁ, শুনতে পাচ্ছি না, বলেন কোন ধরনের? হ্যালো, আপনি যে উপস্থিত হন এখানে আর কি বিষয়টা। জি বলেন। হ্যালো, জি মাননীয় মন্ত্রী মহোদয়, জি বলেন। কাটি যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। জি আমি হ্যাঁ মাননীয় মন্ত্রী, আমি
আছি যে আমাদের আপনাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুল ভিজিট করেন আপনি প্রায়, সেখানে কি ধরনের অভিজ্ঞতা আসে এবং শিক্ষকদের কোন কোন দক্ষতার বিষয়গুলো পরিবর্তন করা দরকার বলে আপনি মনে করেন সেই ভিজিট থেকে? শিক্ষকগণের বিভিন্ন জন আমি পরিদর্শন করি। আপনারা জানেন যে অনেক সময় শোনা যায় যে অনেকে স্কুলে যায় না, স্কুলের সময় শিক্ষকরা পাওয়া যায় না, ছাত্ররা বাইরে ঘোরাফেরা করে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে 3 মাস 6 মাস বিভিন্ন কায়দা কানুন করে তারা অ্যাবসেন্ট থাকতেছে। এটা শিক্ষক আছে, কর্মকর্তা কর্মচারী আছে, এগুলো আমি দেখি। ব্যাপার হলো মাননীয় প্রধানমন্ত্রী এই বিশাল দায়িত্ব জাতি গঠনের একটি জায়গায় আমাকে দিয়েছেন। আমি তার দায়িত্বে কোন রকম অবহেলা করি না। যেহেতু প্রাথমিক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, প্রাথমিকের তৃণমূলে পৌঁছার ইচ্ছা আমার আছে, যাতে করে আমার শিক্ষকদের সাথে, আমার কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি সরাসরি মিশতে পারি, তাদের সুখ দুঃখগুলো বুঝতে পারি, তাদের ব্যথা বেদনা জানতে পারি, এবং আমার যে উদ্দেশ্য মানসম্মত প্রাথমিক শিক্ষা সেটি যেন বাস্তবায়ন করা যায়, এই লক্ষ্যে ঘুরি। এবং আমি আমার যতদিন আমি আছি আমি যাবই। আমার তো কাজ স্কুলে, আমার কাজ বিদ্যালয়ে। তা আমি যদি একটু বিদ্যালয়গুলো বাস্তবে না দেখি, আমার কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকা তারা কি করছে এটা যদি বাস্তবে আমার অভিজ্ঞতা না থাকে, এত হয় না। তা আমার ডিউটিটুকু আমি করার চেষ্টা করি আর কি। তা আমি দেখেছি আমার টিচাররা অনেকেই আগের চেয়ে অনেকেই ভালো টিচার এখন। আগে সেই মেট্রিক পাস খালারা চাচিরা প্রায় শেষের দিকে, এখন ভালো ভালো টিচার এসছে আমার। আমরা গত নিয়োগ দিয়েছি, এখানেও আমাদের মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট ছাড়া নিচে নেই। এই যে সুন্দর শিক্ষকরা আসতেছে, তাদের বিভিন্ন ভাবে আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি, বিদেশে প্রশিক্ষণ দিয়ে আনছি, এবং বিভিন্ন প্রশিক্ষণ আমরা তাদেরকে দিয়ে সুন্দর করে শিক্ষকতা করার যে এটা আমরা করে দেবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আশাবাদী যে আপনার এই বিষয়গুলো বাস্তবায়ন হবে। আমরা এখন একটু শোভন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। শোভন ভাই যদিও আমার খুব প্রিয় একজন ব্যক্তি এবং মোটিভেশনাল স্পিকার, ওনাকে সারা বাংলাদেশে সবাই চিনে। তো আমি শোভন ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু আমাদের একজন তরুণ প্রজন্মের একজন কর্মী আছেন ছাত্রলীগের, তার কাছ থেকে একটু ছোট্ট একটা বিষয় একটু সম্পর্কে জেনে নিতে চাচ্ছি। শোভন ভাই। আচ্ছা, একটু চলে যেতে চাচ্ছি নাহিদ উকিল। ধন্যবাদ আমিনুল ভাই। হ্যাঁ, নাহিদ উকিল জুয়েলের কাছে একটু যেতে চাচ্ছি। আমরা শোভন ভাইয়ের কাছে যাওয়ার আগে একটু আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাইবো। আপনি কি শুনতে পাচ্ছেন নাহিদ উকিল জুয়েল? শুনতে পাচ্ছি, এখন প্রশ্ন করেন। আচ্ছা, আপনি একটু আমাদেরকে বলবেন যে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নাগরিকদের সাক্ষরতার দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। সাক্ষরতা অর্জনের মধ্য দিয়ে শিক্ষার যাত্রা শুরু হয়। সাক্ষরতা, শিক্ষা ও উন্নয়ন একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে দেশের সাক্ষরতার হার যত বেশি সে দেশ তত উন্নত। আপনি তো বাংলাদেশ ছাত্রলীগের উপগণ শিক্ষা সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। আপনার দৃষ্টিকোণ থেকে সাক্ষরতা কি যদি একটু বলতেন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, ধন্যবাদ আমিনুল ভাই প্রশ্নটি করার জন্য। যদিও আসলে অনেকের কাছে মনে হতে পারে যে সাক্ষরতা খুব সিম্পল একটা বিষয়, এটা জিজ্ঞেস করার বা কি আছে, কিন্তু না। আসলে ইট ইজ ভেরি আনফরচুনেট যে আমরা একদম যারা উচ্চশিক্ষিত তাদের মধ্যেও সাক্ষরতা বিষয়ে কংক্রিট ধারণায় কিছুটা ঘাটতি আছে। আসলে ঘাটতি থাকাটাও অস্বাভাবিক না, এটি আমরা ওভারঅল যে ধারণাটা এতটুকু সবার মধ্যে আছে। বাট আজকে যেহেতু এই অনুষ্ঠানের মাধ্যমে একটু সুযোগ পেয়েছি, আমি যেহেতু এটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করেছি, আমি একটু কংক্রিট ধারণাটা একটু সবার মাঝে দিতে চাই। সাক্ষরতা বিষয়ে সর্বপ্রথম যে জটিলতাটি দেখা যায় বা যে বিপত্তিটি দেখা যায় এই বিষয়ে, যে প্রথম বিতর্ক আসে সাক্ষরতা বানানটা নিয়ে। সাক্ষরতা বানানে দন্তস্বর নিচে ব ফলা হবে নাকি হবে না, এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক দেখা যায়। কেউ বলে যে এটি সঠিক, কেউ বলে ওইটি সঠিক। কিন্তু প্রকৃত ব্যাখ্যাটি হচ্ছে আসলে দুটি বানানই সঠিক, কিন্তু দুইটি বানানের যে শব্দ দুটি, এই দুটির অর্থে তারতম্য রয়েছে। যখন আমরা ব ফলা ব্যবহার করব তখন সেই সাক্ষরতা বলতে বোঝায় যে আমার যে সিগনেচার যে বা সই করার যে বিষয়টি সেটি। আর যখন ব ফলা ব্যবহার করা হয় না,
সেই সাক্ষরতাটা মূলত হচ্ছে অক্ষর জ্ঞান, যেটা আমরা মূলত বোঝাতে চাই। আর সাক্ষরতার সংজ্ঞা প্রসঙ্গে যদি বলি, সারা বিশ্বে যে সংজ্ঞাটি সর্বজন গৃহীত সেই সংজ্ঞাটি প্রোভাইড করেছে ইউনেস্কো। আমি সরাসরি কোট করছি: লিটারেসি ইজ দ্য অ্যাবিলিটি টু আইডেন্টিফাই, আন্ডারস্ট্যান্ড, ইন্টারাপ্ট, create, communicate, and compute using printed and written materials associated with varying contexts. সংখ্যাটি শুনতে অনেক বড় লাগলো এবং দুর্বোধ্য মনে হবে। একদম ব্যাখ্যা করে যদি বলি, সাক্ষরতায় বেসিক 3টি পয়েন্ট থাকবে। নাম্বার 1, রিডিং। রিডিং মানে হচ্ছে পড়তে পারা। তবে এই পড়তে পারার একটু ব্যাখ্যা প্রয়োজন আছে, কারণ মনে করেন কোরআন শরীফ আমরা সবাই পড়তে পারি কিন্তু অর্থ জানি না। কিন্তু সাক্ষরতার যে রিডিং, এখানে বলা হচ্ছে যে অর্থ বুঝে পড়তে জানতে হবে। নাম্বার 2, রাইটিং। এখানেও ঠিক তাই, অর্থ বুঝে লিখতে জানতে হবে। অনেকে আছে আরবি লিখতে পারে কিন্তু অর্থ জানে না, সেটি হবে না। নাম্বার 3, অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিকটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের জীবন পরিচালনার পথে স্বাভাবিক যে যতটুকু হিসাব না জানলেই না, যোগ বিয়োগ গুণ ভাগের যে বিষয়টি আছে এতটুকু। অর্থাৎ রিডিং পড়তে জানা, রাইটিং লিখতে জানা, এবং অ্যারিথমেটিক আমার বেসিক যে হিসাবটা, এই হিসাবটি জানা। এই 3টি সমন্বয়ের সম্যক যে জ্ঞানটুকু যার মধ্যে আছে, তিনি একজন সাক্ষর ব্যক্তি বা অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তি। এভাবেই সাক্ষরতা মেজার করা হয়। আর একটি পয়েন্ট আছে, সেটি হলো যে শিশুটি মাত্র জন্মগ্রহণ করলো, সে তো আর এই বিষয়গুলি সম্পর্কে এগুলো পারে না, তাহলে কি তাকে নিরক্ষর হিসেবে ধরবো? না। সাক্ষরতার সংজ্ঞা, সাক্ষরতার যখন পরিমাপ হার নির্ধারণ করা হয়, তখন একটি শর্ত জুড়ে দেওয়া হয় যে 15 বছর এবং এর তদর্ধ্ব যারা আছে তাদের মধ্যে এই 3টি বিষয়ের জ্ঞান আছে কিনা সেই বিষয়টি দেখা হয়। এটি মূলত সাক্ষরতা মেজারমেন্টের একটি মাপকাঠি। আর এই কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বয়স্করা আছে যারা হয়তো ছোটবেলায় পড়াশোনা করেনি, তারা কিন্তু এখনো আবার অনেকে পড়াশোনা করতে আগ্রহী হচ্ছে না। যার কারণে কিন্তু আমাদের দেশ এত এগিয়ে গেছে, এখন কিন্তু সব বাচ্চারাই স্কুলে যাচ্ছে, পড়াশোনা করতেছে, তারপরেও সাক্ষরতার হার বাড়ছে না। কারণ ওই যে 80s বা 90s এর, সরি 80s বা 70s বা এর পূর্বের যারা ছিলেন, তারা পড়াশোনা করেননি, তারা তো এখনো আমাদের জীবিত আছেন, বৃদ্ধ। যার কারণে কিন্তু সাক্ষরতার হার আমরা অনেক ক্ষেত্রে বাড়াতে পারছি না। এই কারণে বয়স্ক শিক্ষার বিষয়টিও আনা হয় মূলত। আচ্ছা, আমি মনে হয় সাক্ষরতার সংজ্ঞাটি পরিষ্কার করতে পেরেছি। ধন্যবাদ। হ্যালো। আচ্ছা সুখন ভাই, আমরা মনে হয় আলোচনা কন্টিনিউ করি। জি জি, আমি আপনি জি আচ্ছা, আমিনুল ভাই চলে আসছে। জি হ্যাঁ, শোকের ভাই কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, জি আমরা একটু আপনার কাছে যাব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে একটি প্রতিবেদনে দেখলাম যে মায়ের হাতে আঁকা বই দিয়ে স্কুল জীবন শুরু হয় আপনার। বর্তমানে শিক্ষার্থীরা তো ভার্চুয়াল ক্লাসে বাসায় বসেই পড়ালেখা করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়েও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের দেশে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের সময়টা শিক্ষার্থীদের কিভাবে কাজে লাগানো প্রয়োজন বলে আপনি মনে করেন, যেটা একটা সময় ছিল না? আপনার দৃষ্টিকোণ থেকে তরুণদের জন্য কেমন হবে আমাদের আগামীর বাংলাদেশ, যদি একটু আপনি বলতেন। অসংখ্য ধন্যবাদ। আমি উপস্থাপক এবং রিসোর্স পার্সন এবং মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। আমরা অনেক ভালো করছি, এটাতে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট বই দেওয়ার ক্ষেত্রে একটা ওয়ার্ল্ড রেকর্ড করি আমরা প্রতি বছর। তারপর যে হারে সাক্ষরতা বেড়েছে, সব ঠিক আছে। আমি শুধু কয়েকটা কথা বলে তারপর একটু পয়েন্টে যেতে চাই। একটা হচ্ছে যে বেসিকলি বেশ কিছু ডিজিটাল বাংলাদেশ হিসেবে কিন্তু আমরা দারুণ করছি, এটা মেনে নিতেই হবে। সরকারের এই উদ্যোগগুলোর কথা আমরা অবশ্যই সূচকভাবে বলবো, বাট আমরা সাথে সাথে কনস্ট্রাকটিভ ফিডব্যাকও দিতে চাই। সো ওই ওপেননেসটা যদি থাকে, আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে যখনই আমরা
রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা যদি আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কারোর সাথে কথা বলি, তখন দেখা যায় কিছু সমস্যার মূলে না গিয়ে ফিরে আসি। তো ওই জায়গা থেকে যদি আমি সেই ওপেননেসটা থেকে কিছু কথা বলি, একটা হচ্ছে যে যদি আমরা বিভিন্ন স্কুল কলেজে বা প্রাথমিক স্কুলগুলোতে যদি আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম করতে পারি, তাহলে শিক্ষকরা কখন আসছেন গেলেন সেই জিনিসটা আমরা দেখতে পারবো। ডেফিনেটলি আমি জানি যে শেখ রাসেল আইসিটি ল্যাব করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটাও যদি আর একটু বাড়ে কম্পিউটারাইজেশনের ক্ষেত্রে ভালো হয়। একটা ম্যাসিভ প্ল্যানের মাধ্যমে যদি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ব্রডব্যান্ডের আওতায় আনা যায়, সেখানে একটা চমৎকার জিনিস হবে। ইনফ্যাক্ট ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার আছে, ক্যামেরা থেকে ধরে নিতে পারবে যে কে কি করছে, কে কে এসছেন কে আসেননি। তো এই জায়গায় আমার মনে হয় সিস্টেমে নিয়ে আসলে অনেক ক্ষেত্রে এই পুরো ব্যাপারটা স্ট্রিমলাইন হবে, কোন শিক্ষক এসছেন, কে আসেননি, কে এসেছেন, কে না এসে বেতন নিচ্ছে চাচ্ছেন, ইত্যাদি অনেক কিছু। এই জায়গাটা যদি একটু মনোযোগ থাকে আমার মনে হয় যে খুব ভালো হয়। বাট একটা কাজ খুব ভালো হয়েছে, আমরা 2008 সালে যখন ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যখন শুরু করেন, তখন অনেকে অনেক কিছু বলেছে, এখনো বলে। ইনফ্যাক্ট এটা নিয়ে কথা বললে অনেকেই বলার চেষ্টা করে যে হয়নি। বাট এই যে আমরা আজকে চারজন চার জায়গায় বসে, একজন প্রতিমন্ত্রী আছেন, আমি হয়তো সিভিল সেক্টর থেকে আছি, এই যে আমাদের ছাত্র রাজনীতির লোকজন, আমরা কিন্তু একসাথে বসে কথা বলছি এবং লাখ লাখ লোক দেখছে, এটাই ডিজিটাল বাংলাদেশ। তো এটার ব্যাপারটা কিন্তু ধরে নিতে হবে। এবং আমি জানি বিটিভি থেকে শুরু করে আরো কয়েকটা জায়গায় ক্লাস চলছে। তো এই কথাগুলো কিন্তু অ্যাচিভমেন্ট, দিজ আর অ্যাচিভমেন্ট। এখন এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। এখন প্রশ্ন আসছে যে কোয়ালিটিটা কিরকম হচ্ছে, কন্টেন্টটা ভালো কিনা। সেই জায়গায় ডেফিনেটলি আমরা কাজ করব। সো আজকে যেহেতু আমি একটা সুযোগ হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে পাওয়ার জন্য, মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই যে পৃথিবীর বিভিন্ন দেশে এলিমেন্টারি মানে প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা বা মেধা হয় সবচেয়ে বেশি, কারণ তারা মানুষকে গড়ে তোলেন। স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে, সুইডেন, ডেনমার্ক, এইসব জায়গায় দেখা যায় যে এলিমেন্টারি স্কুলের টিচাররা দারুণ সব মেধাবী মানুষজন। আমাদের দেশেও যদি এমন কিছু করা যায় যাতে আরো মেধাবী মানুষজন এলিমেন্টারি স্কুলগুলোতে, প্রাথমিক স্কুলগুলোতে আসবেন, অথবা এখন যদি তারা সরাসরি না আসতে চান তাহলে পিরিয়ডিক বেসিসে যাতে আমরা এমন এমন মানুষকে নিয়ে যাই। আর আমাদের সিলেবাস গুলোতে শুধু যদি এমন কিছু জিনিসপত্র আনি, যেমন আজকাল অনেক জায়গায় বলা হয় যে অঙ্ক, ইংলিশ, গ্রামার, অ্যাকাউন্টিং না পড়িয়ে ক্লাসের মধ্যেই যদি একটা কফি শপ বা একটা দোকানের মতো পরিবেশ তৈরি করে দেওয়া যায়, তাহলে সেই শিক্ষার্থীটা অটোমেটিক্যালি অ্যাকাউন্টিং শিখে যাবে, সেলস শিখে যাবে, কাস্টমার সার্ভিস শিখে যাবে, যা তার পরবর্তী জীবনে কাজে লাগবে। এই কাজগুলো অনেকেই করছে, প্র্যাকটিক্যাল ক্লাসরুম বানাচ্ছে। তারপরে ডেনমার্কের মতো জায়গায় আছে জঙ্গল কিন্ডারগার্টেন, মানে বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি জঙ্গলে নিয়ে যায়, সেই জায়গায় নিয়ে ক্লাস হয়, এটাকে জঙ্গল কিন্ডারগার্টেন বলে। এবং ওইখানে তারা ওখানে নিয়ে শেখায়। সো আমরা ভাবি যে সাদা সাদা বাচ্চাদেরকে বোধহয় খুব আদর করে যত্ন করে একদম কোলে বসায় রাখে, কোলে বসায় রাখে না। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি আপনাকে পরবর্তীতে কিছু ডকুমেন্টারি পাঠাবো, দেখবেন যে ডেনমার্কে স্কুল একদম নিয়ে গেছে, সেখানে আধা বরফ আধা পানি, জঙ্গল। 8 বছরের বাচ্চা মগ ডাল উঠে বসে আছে। 8 বছরের বাচ্চা জানছে যে এই আইসের মধ্যে পা দেয়া যাবে, এই আইসে পা দেয়া যাবে না। 7 বছরের বাচ্চা জানে এইভাবে গিট নট দিতে হয়, এই গাছটা থেকে এই বাকলটা নিলে আগুনটা তাড়াতাড়ি ধরবে। এই যে সুন্দর করে তাদের পরিবেশ অনুযায়ী শেখানো হয়। আমাদের পরিবেশ আছে, একটা কথা বলি, আমাদের বাচ্চারা প্রতি আধা ঘন্টায় একটা করে বাচ্চা পুকুরে ডুবে মারা যায়। কথার কথা, এই যে 5, 6, 4 বছরের, ওদেরকে যদি পানি ব্যাপারটা আমরা বোঝাতে পারি, ওদের যদি বলি যে এইখানে যেও না, যে প্র্যাকটিক্যালিটি, তাহলে চাইল্ড মর্টালিটির দিক থেকে কিন্তু আমরা অনেক এগিয়ে যাব। আর প্র্যাকটিক্যাল সিলেবাসের ব্যবস্থাটা যদি করা যায়, আপনি যদি এমন কিছু একটা করেন যে প্র্যাকটিক্যাল জিনিস পড়বা তোমরা, একটা বাচ্চাকে ধান শিখবে, পাট শিখবে, একটাকে ঔষধি গাছ শিখবে, একটা ছোট বাচ্চা শিখবে যে কাকে সম্মান করতে হবে। তো এই জায়গাটা যদি আসি, আর একটা লাস্ট একটা জিনিস আছে আজকাল পৃথিবীতে, এমপ্যাথি বলে একটা জিনিস শেখানো হয়, মানে আরেকটা মানুষকে শ্রদ্ধা করা, আরেকটা মানুষ কি ফিল করে। একটা গার্মেন্টস এর মানুষ সারাদিন কাজ করলে কতটুকু কষ্ট হয়, এটা যদি একটা ছোট বাচ্চা বোঝে, তাহলে বড় হয়ে সে সম্মানের দৃষ্টিতে দেখবে, সে যখন পলিসি বানাবে তখন সেই জিনিসটা মাথায় রাখবে। আপনার কাছে একটা অনুরোধ থাকবে, দারুণ কাজ হচ্ছে, আমি সত্যি কথা বলবো, অনেকেই বলে যে আপনি মন্ত্রী মহোদয় বা সরকারের সামনে গেলে শুধু প্রশংসা করছেন কেন, না, যে কাজগুলো ভালো করেছে আমি অবশ্যই বলবো। আমরা বই দেওয়ার ক্ষেত্রে ওয়ার্ল্ড রেকর্ড করেছি। এই কোটি কোটি বাচ্চাকে বই দেওয়া, যত যাই বলি, এত সহজ না। এই যে এতগুলো স্কুল হয়েছে, আপনি বলেন 26,000 স্কুলকে সরকারিকরণ করা হয়েছে। এখন অনেকের কাছে এটা শুধুমাত্র একটা নাম্বার 26,000, কিন্তু 26,000 যদি 5 জন করে শিক্ষক থাকেন, তাহলে কিন্তু আমরা 1 লক্ষ শিক্ষকের জীবন আপনি পাল্টে দিয়েছেন। তো সেই কাজগুলো আমার টোটাল 36,000-এর বেশি, মাশাআল্লাহ 65,000-এর বেশি। বঙ্গবন্ধু করেছেন 36,000, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন 26,000। মাননীয় প্রধানমন্ত্রী একটু অধিকাংশ সময় পাচ্ছেন, ইনশাল্লাহ তিনি সামনেও পাবেন। তো এই জায়গায় আমি ছোট মুখে কিছু কথা বললাম, আপনি যদি কখনো খেয়াল রাখেন
যদি মনে হয় সিলেবাসে আমরা প্র্যাকটিক্যালিটি আনি, যদি মনে হয় আমরা ডিজিটাইজেশন করে ফেলি, কারণ আছে ফেসিয়াল রিকগনিশন অথবা বায়োমেট্রিক নিয়ে আসি, আমরা যদি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বেতন ভাতা উপবৃত্তি, আমি জানি আপনি আপনার মন্ত্রণালয় থেকে করা হচ্ছে, আমরাও কাজ করছি নগদের তরফ থেকে, আমরা কাজ করে যাচ্ছি। জি জি জি, ওই জায়গায় যদি কখনো কিছু করেন, সিলেবাসটাও আমরা 2021-এর মধ্যে আরো সুন্দর করার চেষ্টা করতেছি। আমরা সিলেবাসটা নিয়ে চমৎকার, আপনি যে সমস্ত ধারণা দিলেন ইতিমধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শকুন ভাইকে। আবারও আসছি শকুন ভাই আপনার কাছে। একটু পরেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল। আমাদের হাজার হাজার পাঠক যারা আছেন এই মুহূর্তে, দর্শক, তারা তো অনেক কমেন্টস লিখছে, তো সেখান থেকে আমি একটু ছোট করে মাননীয় মন্ত্রীকে ছোট্ট একটা প্রশ্ন, যে মাননীয় মন্ত্রী মহোদয় 2009 সালে গড় সাক্ষরতার হার ছিল 58.40%, 4-0। সেখান থেকে 2019 সালে এসে সাক্ষরতার হার দাঁড়িয়েছে 73.9%। তো আমরা কবে নাগাদ শতভাগে পৌঁছাতে পারি, যদি আপনি একটু আমাদেরকে বলতেন। এই বিষয়ে আপনার কোনো উদ্যোগ আছে কিনা এই মুহূর্তে? আমাদের নানা ধরনের উদ্যোগ আমাদের হাতে নিয়ে আছে। আপনারা জানেন আমাদের একটি উপ-আনুষ্ঠানিক শিক্ষা আছে, এখানে আমরা সাক্ষরতার উপরেই কাজ করছি। গ্রামে বিভিন্ন ধরনের যেভাবে আমরা উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় 10 লক্ষ শিক্ষার্থীকে আমরা শিক্ষা প্রদান করব। রিচিং আউট স্কুল চিলড্রেন প্রকল্পের আওতায় প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থীকে আমরা উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রদান করছি। এছাড়াও সরকারি বেসরকারি নানামুখী উদ্যোগের ফলে দেশে দ্রুত সাক্ষরতার হার বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আমরা হয়তো 2030 সালের আগে আমরা চিন্তা ভাবনা করতেছি যে 2030 সালের আগে আমাদের 100% সাক্ষরতা, এবং আমাদের মুজিব বর্ষ উপলক্ষে 21 লক্ষ শিক্ষার্থীকে আমরা সাক্ষরতার আওতায় আনবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমি একটু চলে যাচ্ছি আমাদের তরুণ প্রজন্মের একজন ছাত্রলীগ কর্মী নাহিদ ভাইয়ের কাছে। নাহিদ ভাই, সাক্ষরতায় ছাত্রলীগের কোনো কার্যক্রম চলমান আছে কি না, যদি থাকে একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন। আসলে সাক্ষরতা না, শুধু বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে অদ্যাবধি যে কোনো ধরনের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে। আপনারা জানেন যে আমাদের দেশের জন্ম হয়েছে 1971-এ, আর আমরা যে এই দেশকে স্বাধীন করতে পারবো বা এই ভূখণ্ড যে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সেই ধারণা আমরা পেয়েছি কিন্তু 52 ভাষা আন্দোলন থেকে। আর বাংলাদেশ ছাত্রলীগের জন্ম কিন্তু এই ভাষা আন্দোলনকে সফল করার জন্যই 1948 সালে 4 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে গড়া এই ছাত্র সংগঠন। তো তখন থেকে ছাত্রলীগ জন্মের পর প্রথম দায়িত্ব ছিল ছাত্রলীগ ভাষা আন্দোলন সফল করা, সেটি আমরা আল্লাহর রহমতে সফলভাবে সম্পন্ন করেছি। তারপর থেকে ইতিহাস সবার জানা, আমরা মুক্তিযুদ্ধের পর থেকে শুরু করে এখন পর্যন্ত যে কোনো ধরনের জাতির প্রাকৃতিক দুর্যোগ বলি কিংবা যে কোনো ধরনের মানবিক প্রয়োজন বলি, ছাত্রলীগ কিন্তু অগ্রণী ভূমিকা রেখেছে। আর সাক্ষরতা তো সরাসরি শিক্ষা বিষয়ক একটি বিষয়, তো এখানে তো অবশ্যই আমাদের গুরুত্ব থাকবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কিন্তু নিজে সরাসরি এই বিষয়ে এতটাই সতর্ক ছিলেন বা এতটাই খেয়ালি ছিলেন যে দেশ স্বাধীন করে সর্বপ্রথম তিনি যে উদ্যোগটি হাতে নিয়েছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান রচনা করা, সেই সংবিধানে 2য় ভাগে 17 গ অনুচ্ছেদে তিনি কিন্তু সরাসরি উল্লেখ করেছেন যে এই আইনের দ্বারা সকলকে নিরক্ষরতা মুক্ত করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সকলকে নিরক্ষরতা মুক্ত করতে হবে, এটি কিন্তু সংবিধানে উল্লেখ রয়েছে। তো এর পরবর্তীতে বঙ্গবন্ধু বিভিন্ন উদ্যোগ নেওয়া সহ সেই তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু অলরেডি বিভিন্ন উদ্যোগের কথা বলেছেন, যা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ইতিমধ্যে বলেছেন। তো আমি আর সেদিকে যাচ্ছি না, আমি ছাত্রলীগের প্রসঙ্গে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হই 2009 সালে, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যয়ন শুরু করি। তখন আমাদের সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন ভাই এবং সাধারণ সম্পাদক ছিলেন মাহফুজুল হায়দার চৌধুরী রতন ভাই। তাদের সময়ে আমরা কিন্তু গণসাক্ষরতার একটি কার্যক্রম দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক টিপু বাদশা ভাইয়ের মাধ্যমে। তো এরপর থেকে আরো যে কমিটিগুলো গেছে, প্রতিটি কমিটিতেই আমরা সাক্ষরতা কার্যক্রম চলমান রেখেছি। আমি ব্যক্তিগতভাবে উপগণশিক্ষা সম্পাদকের দায়িত্ব পাই গত 13ই মে 2019 সাল।
এবং যদিও কমিটি 12 তারিখের সাইন করা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন ক্রমে কমিটি প্রকাশিত হয়েছিল 13 তারিখ। তো যাই হোক, দায়িত্ব প্রাপ্তির সাথে সাথে আমি একটু স্টাডি করা শুরু করি যে গণশিক্ষা সেক্টরে আমার কাজটা কি হবে। তো আমি যখন মোটামুটি একটু রিসার্চ করলাম যে আমার কি কি কাজ করা উচিত, তখন দেখলাম যে না, আমার সর্বপ্রথম কাজ হচ্ছে সাক্ষরতা। কারণ শতভাগ সাক্ষরতা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের 2008 সালে আমরা যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম, সেখানে কিন্তু বিজ্ঞান ও শিক্ষা অনুচ্ছেদের 4 নং পয়েন্টে কিন্তু আমরা শতভাগ সাক্ষরতা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলাম। তো আমরা কিন্তু জাতির কাছে আমরা এই নির্বাচনী ইশতেহারের দ্বারা দায়বদ্ধ যে আমাদেরকে এটি বাস্তবায়ন করতে হবে। আর এসডিজি যে আমরা সাইন করেছি, মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে বলেছেন 2030 সালের কথা, এটি মূলত এসডিজির একটি শর্ত। এসডিজি 4-এও আমরা বলা আছে যে 2030 সালের মধ্যে আমাদের শতভাগ সাক্ষরতা অর্জন করতে হবে। তো এই বিষয়টিকে মাথায় রেখে আমি চিন্তা করলাম যে তাহলে সাক্ষরতা কার্যক্রম শুরু করা দরকার। একদম বেসিক ভাবে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার হলের একজন আবাসিক ছাত্র। তো সেখানে ক্যান্টিন বয়রা আছে কিছু যারা নিরক্ষর, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে নিয়ে বর্ণ পরিচয় দেওয়া শুরু করলাম। এবং আমি তখনকার সেক্রেটারি গোলাম রাব্বানী ভাইকে বললাম যে ভাই, আমরা তো সাক্ষরতা কার্যক্রম করা উচিত বা আমাদের গণশিক্ষা রিলেটেড কাজ করা উচিত। ততদিন আসলে প্রায় আগস্ট মাস চলে এসেছে। তো তখন তিনি বললেন যে এখন তো আগস্ট মাস চলে আসছে, আর আপনারা সবাই জানেন যে আগস্ট মাসে শুধু ছাত্রলীগ না, পুরো আওয়ামী লীগ জুড়ে একটি প্রোগ্রামের একটি ব্যস্ততা থাকে। তো সেই ব্যস্ততা পরে তিনি করবেন। তো আগস্ট মাস যখন শেষ দিকে আসলো, পুরো মাস জুড়ে আমরা প্রোগ্রাম করলাম। আগস্টের শেষ দিকে আমরা সবাই ইতিমধ্যে জানি যে বাংলাদেশ ছাত্রলীগে নেতৃত্বের একটি সংকটের একটি জটিলতা তৈরি হয়। তো যাই হোক, সেটি কাটাতে কাটাতে প্রায় সেপ্টেম্বর মাঝামাঝি চলে আসে। তখন আমি ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক যারা দায়িত্ব পান বর্তমানে, তারা পূর্ণ দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে বিষয়টি আলাপ করি এবং লিখিতভাবে 13ই অক্টোবর 2019 তারিখে লিখিতভাবে প্রস্তাব করি যে সাক্ষরতা কার্যক্রমকে বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হোক। এবং আমাদের সভাপতি আলনায়ান খান জয় ভাই এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা দুজনেই এত ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন। সাথে সাথে ওই মুহূর্তে মধুর টেবিলে বসা ছিল আমাদের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন। তাকে তখনই ইনস্ট্যান্ট অর্ডার করে যে তুমি দ্রুত এই প্রোগ্রামের পরিকল্পনা সাজাও, আমরা কিভাবে সেটি করতে পারি। তো পরবর্তীতে আসলে আমি হয়তো উপগণশিক্ষা সম্পাদক, আমি শুধু সাক্ষরতা নিয়ে ভাবছি, কিন্তু সভাপতি সাধারণ সম্পাদককে তো সংগঠনের সব দিক নিয়ে ভাবছি। যার কারণে তাদেরকে হয়তো আমরা বোধহয় বুঝতে পারছি আপনার কার্যক্রমগুলো ছাত্রলীগের। আমরা একটু আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে যেতে চাচ্ছি, আবার একটু পরে আসছি নাহিদ ভাই আপনার এখানে। হ্যাঁ, শকুন ভাইয়ের কাছে একটা খুব সুন্দর প্রশ্ন আছে শকুন ভাইয়ের কাছ থেকে জানার। তবে এর আগে একটু মন্ত্রী মহোদয়ের কাছ থেকে ছোট্ট একটা প্রশ্ন আমাদের শিক্ষকদের একটা জিজ্ঞাসা ছিল যে মাননীয় মন্ত্রী, দেশের বাইরের প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের তুলনায় আমাদের দেশের শিক্ষকরা পারিশ্রমিক কম পান, এই ধারাটা বদলাবার কোনো পরিকল্পনা আছে কি না, যদি একটু আমাদেরকে বলতেন। ইতিমধ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারপরে সমপর্যায়ে অধিকাংশ দেশের তুলনায় বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা কিন্তু সন্তোষজনক। বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃত্বেও 2য় শ্রেণীতে উন্নীত করেছে এবং আমরা বিভিন্নভাবে তাদের গ্রেডেশন করছি। তাদের চাকরির নীতিমালাই ছিল না কিছু, সেই নীতিমালাগুলো প্রণয়ন করা হচ্ছে এবং আস্তে আস্তে এটা করা হবে আর কি। অন্যান্য দেশের, আমাদের দেশের যে আয় আছে সেইভাবে আমাদের সামঞ্জস্য রেখে আমরা এটা করবো। এবং আপনার যে প্রশ্নটা করলেন অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ হিসাব করেন প্রায় কাছাকাছি আমি দেখেছি। আচ্ছা, যে পরিমাণে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার একটু চলে যাচ্ছি আমাদের প্রিয় শকুন ভাইয়ের কাছে। শকুন ভাই, আপনার কাছে যে বিষয়টা জানবার আছে সেটা হচ্ছে এবার এসএসসি পরীক্ষায় ফেল এবং জিপিএ 5 না পাওয়ায় শরীয়তপুর, ঝিনাইদহ, শায়েস্তাগঞ্জ, শ্রীপুর, ঠাকুরগাঁ, লালমনিরহাট, দিনাজপুর ও জয়পুরহাট সহ অনেক জায়গাতেই কিশোরীরা আত্মহত্যা করছে। কিশোরীরা যেমন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় বর্ষা নামে 17 বছর বয়সী একটি কিশোরী আত্মহত্যা করেছে। কারণ হচ্ছে সে জিপিএ 5 পায়নি। তো আপনার কাছে জানবার বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থীরা যেন আত্মহত্যার পথটা বেছে না নেয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? আপনার মুখ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি, যদি কিছু বলেন। এই জায়গায় আসলে পিতামাতা আর শিক্ষক এই দুজনেরই একটা ভূমিকা পালন করতে হবে।
তো প্রথম কথা হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে একটু বলতে চাই যে পড়াশোনা করবো না সারা জীবন, তারপরে এসে বসে যাব পরীক্ষায়, ফেল করলে কান্নাকাটি করবো, এটাও হবে না। পৃথিবী এত কঠিন, এত সহজ না। তুমি পড়াশোনা করবে না, তারপর সিস্টেমের দোষ, সরকারের দোষ, ও প্রশ্নপত্রের দোষ, আমার ইংলিশ স্যারের সাজেশন আসে না, তাইলে হবে না। পরীক্ষা 15 দিন, তার আগে তো 15 মাস টাইম পেয়েছে। জীবন ল্যাপটপ নিয়ে টিকটক নিয়ে বসে থাকবে, তারপরে ভাববে যে ফল আমার উপরে এসে টুস করে পড়ে যাবে, এটা হবে না। সো আমি একদম ওই যে মুখে তুলে দিয়ে আদর করা কোনো কথা বলতে পারবো না যিনি পরীক্ষার ফল খারাপ করে তিনি বাউল হয়ে গেছেন তাদের জন্য। বাট একটা কথা বলতে পারি, মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন, আমি এই কথাগুলি বলতে চাই যেগুলো সত্য কথা, এই জন্য বলছি, আশা করি আপনি অন্যভাবে নেবেন না, আমি একটু হালকা করেই বলছি। সো আমি কিশোর কিশোরদেরকে বলছি, যদি তুমি নিজে পড়াশোনা না করো, কেউ এসে তোমাকে গিলিয়ে দিয়ে যাবে না। সরকার সিলেবাস করে দিতে পারবে, ক্লাস করে দিতে পারবে, ল্যাব বানিয়ে দিতে পারবে, আইসিটি ল্যাবরেটরি করে দিবে, বাট নিজে পড়াশোনা না করলে হবে না। এটা হচ্ছে প্রথম কথা। আর শিক্ষক শিক্ষক এবং প্যারেন্টস কে বোঝাতে হবে যে পড়ো, পড়াশোনা করো, চেষ্টা করো, বাট না পারলে আরেকবার করবে, না পারলে জীবন শেষ করে দিব। 15 বছর বয়স হয়েছে তোমার, বয়স বাংলাদেশের এখন লাইফ এক্সপেক্টেন্সিও বেড়েছে। আমি সেদিন দেখছিলাম বাংলাদেশ নিয়ে গবেষণা করতে গিয়ে, আমাদের এখন 72 বছর বয়স হয়েছে, আগের 63-64 থেকে 10 বছর বেড়ে গেছে। এগুলো খাদ্য উৎপাদন, চিকিৎসা ইত্যাদি অনেক কারণের সাথে রিলেটেড, এটা আমরা অন্য ডিসকাশনে চলে যাচ্ছি, এসডিজির সাথে রিলেটেড। সো আর বাকি যে 50 বছর রয়ে গেল, সেটা না করেই সে আত্মহত্যা করে ফেললো। এই ভঙ্গুর মানসিকতা থেকে বের করে নিয়ে আসতে হবে। আর এই জায়গায় একটা জিনিস আছে, বেসিক্যালি আমরা কম্পিটিশন ব্যাপারটাকে খুব বেশি মাত্রায় ঢুকিয়ে দিচ্ছি বাচ্চা কাচ্চার মাথায়। কম্পিটিশন কম্পিটিশন, তোমাকে এটাই করে ফেলতে হবে। আমি এই যারা দেখছে তাদেরকে বলি, আমার ছেলেদের তুলনায় মেয়েদের বেশি বলে আপনি কি মনে করেন? আমি পরিসংখ্যান নেই যেহেতু বেশ সরাসরি বলতে পারবো, আমাদের পরিসংখ্যানগত ডেটা নেই, তাই আমি ছেলে মেয়ের লিঙ্গ ওয়াইজ আমি বলতে পারছি না। বাট একটু বলবো, যারা দেখছো যে জীবন অনেক বড়, কেউ হয়তো ম্যাট্রিক করবে, কেউ হয়তো ইন্টারমিডিয়েট করবে, কেউ হয়তো ডিগ্রি করবে, বাট সাফল্য কিন্তু অন্যভাবে আসে। আমাদের দেশে যদি আমরা বলি, সর্বোচ্চ ট্যাক্স দেয় কাউস মিয়া নামে এক ভদ্রলোক আছেন আমাদের দেশে, সর্বোচ্চ ব্যক্তি খাতে সর্বোচ্চ ট্যাক্স দেন তিনি। এরকম অনেক মানুষ আছে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে খুব বেশি, সেটাও করা যাবে না। ফেল করলে আত্মহত্যা করে জীবন শেষ করে দিতে হবে, সেটাও না। বাট সবার আগে পরিবার পরিজনের কথা চিন্তা করে একটু পড়াশোনা করতে হবে। আর জীবনে একবার না পারলে 10 বার চেষ্টা করতে হবে, এটা তো বইয়ের মধ্যেই আছে। ওই চেষ্টাটা যাতে অব্যাহত থাকে, সেভাবে থাকা উচিত। আমি জাস্ট একটা ছোট কথা বলি, একটু আগে নাহিদের কথা শুনছিলাম যে ছাত্রলীগ কিভাবে কাজ করছিল ইত্যাদি। আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে, এত বড় এত ঐতিহ্যবাহী একটা আমাদের একটা সংগঠন, বাট আমরা এই যে আজকাল দেখি না বিদ্যানন্দ বা বিভিন্ন ভলান্টিয়ার ফাউন্ডেশনের কথা শুনি, তারা এটা করছে ওটা করছে। আমার একটা অনুরোধ থাকবে ছাত্রলীগের এই তরুণ ছেলে মেয়েদের প্রতি, ব্র্যান্ড ইমেজটা যাতে এমন হয় যে কেউ শুনলেই যাতে মনে করে মানবিক কাজ করছে। তাহলে আবার যদি নতুন করে কোনো কিছু করতে হয়, যে দেশ স্বাধীন করার সময় এক ধরনের একটা রোল, আর এখন যখন গড়ার সময় আরেকটা রোল, তো যদি এমন হয় যে বিদ্যানন্দ হোক, সেভ দ্য মিশন বাংলাদেশ, এই যে বড় বড় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কথা শুনি মানুষের কাজ করে, আমরা যেন ছাত্রলীগের কথা শুনি যে এইভাবে করেছে। যে সাংগঠনিক, রাজনৈতিক এবং প্রশাসনিক যেই নেটওয়ার্ক আছে, সেটাকে ব্যবহার করে যাতে অন্যরকম একটা এক্সাম্পল তৈরি হয়, সেই চেষ্টাটা করলে খুব খুশি হব। আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শোভন ভাই, আবারও আসবো আপনার কাছে। এখন একটু চলে যাচ্ছে আমাদের প্রিয় তরুণ প্রজন্মের একজন কর্মী নাহিদ ভাইয়ের কাছে। নাহিদ ভাই, সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলের পর আমরা দেখেছি আপনি একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আপনি অভিনন্দন না জানিয়ে আপনি একটি ব্যানারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে যারা আত্মহত্যার পথ বেছে নেয় বা এরকম আপনি মনে করেন যাদের পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে বলে আপনি মনে করেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এই বিষয়টা আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাচ্ছি সংক্ষিপ্ত আকারে। আসলে হ্যাঁ, আপনি কার্যক্রমটি দেখেছেন। আর মানে সরাসরি যে আত্মহত্যা ঠেকাতে মানে কার্যক্রমটি নিয়েছিলাম, বিষয়টি সেরকম না। আমি আসলে অতটা ভাবিও নি। আমার কাছে যে জিনিসটি নাড়া দিয়েছিল, যে গত 31 মে তারিখে যখন ফলটি প্রকাশ হলো, আমার টাইমলাইন জুড়ে ভরপুর ছিল যে অভিনন্দন অভিনন্দন। তো চিন্তা করলাম যে এত অভিনন্দন ছড়াচ্ছে, তার মধ্যে তো অনেক অকৃতকার্য পরীক্ষার্থী আছে, বা অনেকে আছে যে ভালো রেজাল্ট করেছে কিন্তু তার কাঙ্ক্ষিত ফল পায়নি, তার তো মন খারাপ। তো তার পাশে কে দাঁড়াবে? তো সেই জায়গাটি থেকে আমি একটি ভিন্ন ধর্মী ব্যানার করি, ফেসবুক ব্যানার, লিখে দিই এরকম যে কাঙ্ক্ষিত ফল পাওনি তাই মন খারাপ, নির্দ্বিধায় মেসেঞ্জারে জানাও আমাকে, আমি তোমাকে কল করব, তোমার দুঃখের ভাগ নেবে, তোমার দুঃখের ভাগ নেব, দেবে তো আমায়, এরকম একটা ব্যানার করি। এবং ব্যানারটি বেশ সাড়া ফেলে। আমি পুরো মানে প্রায় সারা দেশ থেকেই বেশ কিছু শিক্ষার্থী যারা হতাশ ছিল তারা আমাকে মেসেজ করেছে, এবং আমি প্রত্যেককে কল করেছি। এক দুজনকে হয়তো অনলাইনে পাইনি কল করে, বাট অধিকাংশের সঙ্গে কথা হয়েছে। চেষ্টা করেছি
সম্ভব তাদেরকে সান্ত্বনা দেওয়ার বা মনোবল যোগানোর। আর একটি কেস ছিল একটু এক্সট্রিম, সেটি আমি একটু বলতে চাই, সেটি আমি পরবর্তীতে একটা স্ট্যাটাসের মাধ্যমে দিয়েছি। সেটি হচ্ছে মেসেজটি আমি আসলে একটু 10-15 মিনিট পরে পড়েছিলাম। মেসেজটি পড়ে আমি আসলে খুব ঘাবড়ে যাই। মেসেজের ভাষা ছিল এরকম যে ভাই আমি তো এসএসসি তে ফেল করছি, আমার বাবা মা তো অনেক আগেই মারা গেছে, চাচার বাসা থেকে পড়াশোনা করতাম, চাচার বাসা থেকে বের করে দিচ্ছে যেহেতু ফেল করছে, তো এই জীবন রেখে আর কি হবে। শোভন ভাই বুঝবেন যে তরুণরা অনেকের চিন্তা ভাবনা এরকম হয় যে আমার তো জীবন শেষ, এরকম একটা। তো ওরকম আর কি চিন্তা ভাবনা যে বলছে যে জীবন রেখে আর কি হবে। তো আমি আপনাকে শুধু মেসেজটা দিলাম ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ সবাই তো যারা A+ পেয়েছে তাদেরকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত, আপনি অন্তত আমাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য মেসেজটা দিয়ে গেলাম। তবে আপনি আমাকে কল করতে হবে না, কারণ আমি তো চলেই যাচ্ছি। তো এখন আমি হাসতেছি, বাট তখন আসলে মেসেজটা পড়ে খুব মানে ঘাবড়ে গেছিলাম যে আল্লাহ, তাহলে আমি তো এই 15 মিনিটে কোনো অঘটন ঘটে গিয়েছে কিনা। আমি সাথে সাথে তাকে ফোন করি, ফোন করার পরে সে রিসিভ করতে বেশ লেট করতেছিল আর আমার হার্টবিট হচ্ছিল। তো একটা পর্যায়ে শেষ দিকে যে সে ফোনটি রিসিভ করার পরে আমি তার সঙ্গে কথোপকথন শুরু করি। আমি যথেষ্ট চেষ্টা করার পরে প্রথম দিকে বোঝাতে পারছিলাম না, তার শুধু একটাই কথা যে বাবা মা মারা গেছে, যে চাচা তো বের করে দিছে, আর চাচা নাকি খুব কড়া, বের করে দিছে তো দিছে, আর তার বাসায় যাওয়ার রাস্তা নেই, সুতরাং তাকে মারা যেতে হবে। তো একটা পর্যায়ে আমি তাকে বললাম যে দেখো, তোমার চাচা তো তোমাকে অনেক লাভ করে, আমি তোমাকে যদি প্রমাণ করে দেই যে তোমার চাচা তোমাকে লাভ করে, তাহলে তুমি বাসায় যাবা, তোমার চাচার নাম্বারটা দাও। তখন আর কি একটা পর্যায়ে তার চাচার নম্বর নেই। তখন আমি মেসেঞ্জারে লাইনে রেখে অন্য একটা ফোন থেকে লাউড স্পিকারে চাচাকে ফোন করি। এখানে আবার ফোন করে আমি চাচার সাথে একটু নাটকীয়তা করি, তাকে বলি যে আপনি কি অমুক বলছেন, তো আপনার ভাতিজা তো এখানে এরকম আসছিল, তাকে তো আমরা ধরছি, তো তাকে তাকে যদি ফিরে পেতে চান তাহলে এই করতে হবে, বা নাহলে তারা আমরা মানে জীবিত থাকবে না ইত্যাদি একটু থ্রেট করছে, হালকা অভিনয় আর কি। তো তখন তিনি তো মানে ঘাবড়ে যে হাউমাউ করতেছে, বলতেছে যে প্লিজ আপনারা ওকে কিছু করেন না, যা করা লাগে আমি করতেছি, আপনারা ওকে কিছু করেন না, মানে কাঁপতেছে আর বলতেছে। তো তখন আমি তাকে ঠান্ডা করলাম যে চাচা আপনি শান্ত হন, আসলে এরকম কিছুই হয়নি, আমি জাস্ট একটু অভিনয় করলাম। মূল বিষয়টি হচ্ছে আপনি যে এসএসসি পরীক্ষা ফেল করার কারণে ওকে যে বের করে দিয়েছেন, ও তো আত্মহত্যা করতে যাচ্ছিল, আমাকে মেসেজ করছে। তো ও যদি আজকে ওকে আমরা ধরছি তাতে আপনি এইভাবে কাঁপতেছেন, আজকে যদি ও মারা যেত তাহলে আপনি কি করতেন? তো তখন তো আরো হাউমাউ করে কাঁপতেছে, এবং আমি ওকে তো রাগের মাথায় একটু বের করে দিছি, ভাবছি হয়তো পাশে গিয়ে একটু থাকবে, একটু পর তো আবার আসবেই। তো আমি আসলে বুঝতে পারি না আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক আর কি, ভুলটা স্বীকার করছে এবং বলতেছিল যে ও আমার ভাতিজা না, ও আমার ছেলে, এরকম দায়িত্ব নিয়ে বলতেছিল। তখন আমি বললাম যে দেখো, তোমার চাচা তোমাকে কত ভালোবাসে, তুমি সোজা তোমার বাসায় ফিরে যাও। তখন সেও কাঁদতেছিল, মানে তিনজনে আমরা কান্না করছি, খুব খারাপ লেগেছে। তো মানে এবং যখন ফেরত গেল, আমি আসলে সুমন ভাই একদম মানে মন থেকে বলবো যে মানে একটা এই মানে এত তৃপ্তি পেয়েছি। আগের দিন আমি যখন ওই পোস্টারটা পোস্ট করি, আমাকে কমেন্টে মেসেজে কাছের দূরের অনেকে এত মজা নিচ্ছিল পোস্টারটা নিয়ে যে এটা কেমন ধরনের পোস্টার। তো আমার মনে হয়েছে ওই টিকা টিপ্পনির যে কষ্টটা ছিল সেটি ওভারকাম হয়েছে এই প্রাপ্তির আনন্দে। চমৎকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নাহিদ উকিল জুয়েল ভাই, আপনার এই উদ্যোগে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি এই উদ্যোগটাকে নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যান। এখন একটু মন্ত্রী মহোদয়ের কাছে চলে যেতে চাচ্ছি, ছোট্ট একটু দুইটা ছোট ছোট জিজ্ঞাসা বাকি আছে আমাদের, তারপর আমরা শোকন ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি। যে মাননীয় মন্ত্রী, আমাদের এই করোনার এই পরিস্থিতি যদি থাকে ঠিক এইভাবেই, তাহলে পিএসসি যেটা আমরা বলি যে প্রাথমিক সমাপনী পরীক্ষা কি করে শিক্ষার্থীরা সিটে বসবে, এবং যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো পর্যন্ত একটি পরীক্ষাও হয়নি, সেখানে জুন মাস এখন আমরা প্রায় প্রবেশ করেছি। তো কি হবে মাননীয় মন্ত্রী, আমাদের সামনের এই অবস্থানটা যদি করোনার এরকম একটা অবস্থা থাকে, তাহলে আপনাদের বিকল্প চিন্তা কি, পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হতে পারে, বা এই বিষয় সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন। আমরা কোভিড-19 রিকভারি প্ল্যান তৈরির কাজ করছি, ইতিমধ্যে পরিকল্পনা খসড়াও তৈরি করা হয়েছে। তাছাড়া শিশুদের শিক্ষাক্রম সচল রাখার জন্য টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে শিখি একটা অনুষ্ঠান বোধহয় আপনারা দেখছেন, এই শিক্ষা কার্যক্রম আমাদের অব্যাহত আছে। সহজভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আমরা আপলোড করেও দিয়েছি এগুলো। এ বিষয়ে রেডিও প্রোগ্রামেরও পরিকল্পনা আমাদের আছে। বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে শিক্ষামূলক বিভিন্ন প্রচারণা অব্যাহত আছে। স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে শিক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে
প্রয়োজনীয় পরামর্শ নির্দেশনা সহ সময় সময় পরিপত্র জারি করা হচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং নিয়মিত বাসায় বসে লেখাপড়া করার কাজে উদ্বুদ্ধ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও কর্মচারী শিক্ষকগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরীক্ষা বা মূল্যায়নের বিষয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে যথাসময়ে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা এটি করব আর কি, যেভাবেই সম্ভব আমরা সেভাবে এটা করব, যাতে করে সকলের জন্য সুবিধা থাকে। জি, আমরা পরীক্ষার বিষয় তো বললেন, পরীক্ষা নিয়েও আমরা ভাবতেছি যে মূল্যায়ন বা ইত্যাদি ইত্যাদি ভাবে কিভাবে আমরা এটা করতে পারি। ইতিমধ্যে আমাদের বোধহয় 3-4টা মিটিং আমরা করেছি যে করোনা ভাইরাস নিয়ে আমরা কিভাবে কি করতে পারি। ধন্যবাদ। জি, বলেন। জি মাননীয় মন্ত্রী শুনতে পাচ্ছি। যে আমরা এরকম নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছি, এখন কি করা যায় দেখি, আমরা চিন্তা ভাবনা করতেছি আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমরা এখন একটু চলে যাচ্ছি শোকন ভাইয়ের কাছে। শোকন ভাই, আপনি তো হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন নগদের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। আমরা যতটুকু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এই করোনাকালীন সময়ে অনেকের কাছেই নগদের মাধ্যমে অর্থ চলে গেছে। সেখানকার বিষয়টা একটু আপনার মতো করে আমাদেরকে বলবেন। সেখানে প্রাপ্তির যে অংশটুকু, সেখানে শিক্ষার্থীরা কতটুকু পেয়েছেন বা এই বিষয়টা একটু যদি বলতেন। অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের তরফ থেকে 50 লক্ষ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করার একটা পরিকল্পনা এসেছিল 2,500 টাকা করে। তো সেটার মধ্যে 17 লক্ষ পরিবারের দায়িত্ব পেয়েছিলাম আমরা নগদ। আপনি জানেন ডাক বিভাগের সাথে মিলে আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করছি। এটা একটা উদাহরণ বাংলাদেশে যে প্রপারলি ম্যানেজ করলে ডাক বিভাগ এবং একটা প্রাইভেট এন্টিটি মিলে কিন্তু করা যায়। এবং এটার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি দ্বিতীয় শীর্ষস্থানীয় একটা ইয়েতে পরিণত হয়েছি 14 মাসে। আপনাদের সবার দোয়া ছিল, সবাই আমরা হয়তো পছন্দ করেছেন। অনেকেই বলে যে সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করতে গেলে অনেক কিছু হয় না, কারণ তারা চেষ্টা করেনি হয়তো ওইভাবে। আমরা সবাই কিন্তু হয়তো ধীরতা, অনেক ক্ষেত্রে দুর্নীতি, এসব কথা বলে কেন জানি দূরে সরে যাই। তো আমরা বলেছি যে না, আমরা ঢুকবো, আমরা যাব। আমরা জবর ভাইয়ের সাথে কাজ করলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের সাথে আমরা কাজ করলাম, আমরা গিয়ে বললাম যে আমরা এই কাজ করতে চাই এবং তারা কিন্তু আমাদেরকে হেল্প করেছেন। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং সেটা গত বছর 26শে মার্চ উদ্বোধন করেছেন এবং শি ইজ ফলোইং ইট ভেরি ক্লোজলি। আমরা সবসময় আপডেট দিয়ে যাচ্ছি। তো আমরা 17 লক্ষ পরিবারকে সরাসরি ডিজিটালি তাদেরকে অর্থ পৌঁছে দেওয়ার দায়িত্বটা পাই। আমাদের বাকি যেই মার্কেটে যারা প্লেয়ার আছেন, বিকাশ, রকেট, শিওর ক্যাশ, তারা পেয়েছেন 15 লাখ, 7 লাখ কেউ কেউ। সো আমরা প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই যে আমাদেরকে এই ক্ষেত্রে সিলেক্ট করার জন্য। এই 17 লক্ষ পরিবারের যেই ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বার থেকে ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিলিয়ে তাদের যেই পুরো সিস্টেমটা গ্রো করে আমরা সরাসরি টাকাটা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। এখন ওটার মধ্যে আলাদা শিক্ষার্থীদের জন্য ওভাবে আলাদা সেগমেন্টেশন করা ছিল না। আমরা পরিবার ভিত্তিক ভাবে উপার্জনক্ষম মানুষের একটা অ্যাড্রেস ধরে আমরা করেছি। বাট ইন আদার কেসেস আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষার্থীদের বৃত্তি, এই ধরনের কাজগুলো আমরা করে যাচ্ছি। আমরা সব মন্ত্রণালয়ে যারা কাজ করছেন, সমাজ কল্যাণ থেকে শুরু করে আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের দপ্তর, সবখানে আমরা যাচ্ছি। আর আপনি জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা এটাকে কি বলে, আমি সরকারি ভাষাটা জানি না, তিনি কিন্তু সরাসরি আদেশক্রমে অনুরোধ করেছেন যে সরকারের যত ডিসবার্সমেন্ট আছে সেটা যাতে নগদকে কনসিডার করা হয়, নগদকে যাতে রাখা হয়। কারণ এটাতে হবে কি, যেই মানুষেরও সেবা পাবে আর একটা সার্টেন অংশ কিন্তু ডাক বিভাগ পাবে। ডাক বিভাগ পাওয়া মানে কিন্তু সরকার পাওয়া। আপনি জানেন ডাক বিভাগের 43,000 মানুষ আছেন, এই মানুষগুলোও তো পুনরুজ্জীবিত হচ্ছেন। 10,000-এর মতো পোস্ট অফিস আছেন, সেই জায়গাগুলো কিন্তু পুনরুজ্জীবিত হচ্ছেন। তো সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা অ্যাবসলিউটলি তাদের ডাটাবেসটা নিয়ে সরাসরি আমাদের অর্থ যেটা এসেছে সেটাকে ইমানিতে কনভার্ট করে আমরা সরাসরি পাঠিয়ে দিয়েছি। এবং সামনে যদি অন্য যে কোনো মন্ত্রণালয় আমাদেরকে যদি বলেন, আমরা সেই দক্ষতা এবং সেই আমাদের সেই সক্ষমতা আছে, সময় মতো খুব দ্রুত ডিজিটালি একদম ফাইনাল লাস্ট এন্ড যেটাকে বলে কাস্টমার এবং সিটিজেনের কাছে টাকা বা অন্য যে কোনো ধরনের ডিজিটাল সহায়তা পৌঁছে দেওয়ার। জি, আমার বক্তব্য শেষ। হ্যাঁ শোকন ভাই, শুনতে পাচ্ছি। জি, আমি বলেছি শেষ। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ শোকন ভাই। এ পর্যায়ে আমি একটু চলে যাচ্ছি আহ, আমাদের তরুণ প্রজন্মের কর্মী, একটু চলে যাচ্ছি নাহিদ এর কাছে। নাহিদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আমাদের তো এই পত্রিকার মধ্যে অনেক পাঠক, যারা দর্শক যারা আছে, ওরা অনেকেই হাজার হাজার কমেন্ট লিখছে। একটি কমেন্টস আমি একটু আমাদের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মাননীয় মন্ত্রী, প্রাথমিকের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন কোনো কোনো ক্ষেত্রে একই পদে থেকে অবসরে যাচ্ছেন। এ থেকে শিক্ষকদের মধ্যে চরম হতাশা কাজ করছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি নিশ্চয়ই জানেন যে প্রাথমিকের শিক্ষকরা এখন অনেক যোগ্যতা সম্পন্ন। সহকারী শিক্ষকদের পদোন্নতির ব্যাপারে আপনারা কি ইতিমধ্যে কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা করেছি, এ ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমরা সহকারী শিক্ষকদের সহকারী প্রধান শিক্ষক করার চিন্তা করছি। তাদেরকে সহকারী প্রধান জি শিক্ষক করা হবে, তারপরে প্রধান শিক্ষক হবে। জি আচ্ছা, মাননীয় মন্ত্রী, আরেকটু আপনাকে আর প্রশ্ন করব না, হয়তো আমরা লাইভের শেষের দিকে আছি, অবস্থান করছি, যে হাজার হাজার শিক্ষকদের একটা কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, যে আহ, শিক্ষকদের অনেক কমেন্টস এখানে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। প্যানেল নিয়ে কি মাননীয় মন্ত্রী আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা না, শিক্ষকদের প্যানেল নিয়ে উদ্দেশ্যে? আমরা কোনো চিন্তা ভাবনা করছি না। আচ্ছা, তাহলে আমি শোকন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। প্রিয় শোকন ভাই, আপনি আমাদের আগামীর তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ যদি কোনো স্পিচ দিতে চান, তাহলে আপনি একটু কাইন্ডলি যদি দেন। আহ, সবাইকে বলবো যে আগে নিজে একটু প্রস্তুত হতে হবে। নিজের দক্ষতাটা, আমরা যেটা করি, আমাদের বোঝাটা শুরু হওয়া মাত্র আমরা দোষ খোঁজা শুরু করি সব জায়গায়, প্রশাসনে, সরকারে, রাজনীতিতে। আমার এলাকার মুরব্বী খারাপ, সবাই খারাপ। এখন সবাই খারাপ হলে তো আর দেশ আগাতো না। খারাপ আছে, আমি বলছি না ধোয়া তুলসী পাতা। আমাদের রিসার্চে দেখা যাচ্ছে আমাদের লাল ফিতার দৌরত্ব আছে, আমাদের মধ্যে নেপোটিজম আছে, আত্মীয়তার ব্যাপার স্যাপার আছে। বাট ওই একটা বড় সময়, যে সময়টা গড়ে তোলার সময়, যদি আমি অন্যের দিকে আঙুল দিয়ে সময় কাটাই, তাহলে একটা পর্যায়ে আসতে পারবে না। আমি শেষ মুহূর্তে একটা কথা বলি। আমার মা একজন প্রাথমিক স্কুল শিক্ষিকা ছিলেন। মন্ত্রী মহোদয়, আপনাকে বলা হয়নি, আমার মা প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি সিলেটে, জালালাবাদে করেছেন, চট্টগ্রামে করেছেন, বিভিন্ন জায়গায়। আমি কিন্তু প্রাথমিক স্কুলের একজন শিক্ষিকার সন্তান। এখন আমি যদি সারাক্ষণই কমপ্লেন করতে থাকতাম আমার মায়ের বেতন কম, আমার এটা নাই, আমার ওইটা, তাহলে আজকে ওই নৌবাহিনীতেও যাওয়া হতো না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াও হতো না, বা আজকে নগদের মতো একটা জায়গায় এসে বা দেশের মানুষের চিনতো না। এখন আমাকে অনেকেই বলে, যে আমাকে একদম সত্যি কথা বলবো, আপনি বললেন অনেকে চেন, আমাকে অনেকেই বলে, আপনি কি সখ্যতা বাড়াচ্ছেন সরকারের সাথে? আপনি কেন তাহলে ছাত্রলীগের অনুষ্ঠানে গেলেন, অথবা আপনি কেন পলক সাহেবের সাথে, অথবা জব্বার সাহেবের সাথে, অথবা জাকির সাহেবের সাথে অনুষ্ঠানে আসলেন, অথবা কেন আপনাকে আশরাফ খোকন সাহেবের সাথে দেখা গেল? আরে ভাই, আমি যদি পরিবর্তন আনতে চাই দেশের, তাহলে যেই মানুষগুলো পলিসি মেক করে তাদের কাছে তো আমার যেতে হবে। তাকে যদি আমি দূর থেকে গালাগাল করে কথা বলি, তিনি কখনোই আমার কথা শুনবেন না। তার সাথে আমার 3 ফিট দূরত্বে বসে কথা বলার মতো একটা পর্যায়, একটা পরিস্থিতি তৈরি করতে হবে। তো সেই জন্য অভিযোগের কালচারটা বাদ দিয়ে সবসময় নেগেটিভিটি না খুঁজে একটু চেষ্টা করতে হবে। একটা জিনিস বুঝতে হবে, দেশ স্বাধীন হয়ে গেছে, এখন হচ্ছে গড়ার টাইম। গড়ার টাইমে অনেকের অনেক রকম সাজেশন থাকবে, কারো এই সরকার ভালো লাগবে, তো কারো ওর ভালো লাগবে না। আর তার মানে এই না, আমি অনেক সময় চেষ্টা করি যে সরকারের ব্যাপারে সাজেশন দেওয়ার জন্য কয়েকজনকে বললে কেউ না সাধু ভাষায় বা ভদ্র ভাষায় সাজেশন দিতে পারে না। তাদের কথাবার্তার মধ্যে এত নেগেটিভিটি চলে আসে যে ওই সাজেশনটা কি ছিল সেটা আর খুঁজে পাওয়া যায় না। তাই অনুরোধ থাকবে তরুণ ছেলে মেয়েদের প্রতি, নেগেটিভিটির প্রতি একটু কম সময় নষ্ট করো। যদি কম্পিউটার খুঁজে না পাওয়া যায়, তোমার ইউনিয়নে না থাকলে পাশের ইউনিয়নে হেঁটে গিয়ে ওই আইসিটি ল্যাব খুঁজে বের করো। তোমার যদি না পারো, ওই যে যেই আইসিটি যেই ইন্টারমিডিয়েট আর স্কুলের যে বইটা দিয়ে, তো ওটা নিয়ে গাছতলায় বসে পড়ো। বিদ্যুৎ নাই বলে দিবু ভাইয়ের মন্ত্রণালয়কে চিল্লাচিল্লি করে তোমার কোনো লাভ নেই। দরকার লাগবে যেখানেই পারো তাদের আলো সেখানে, নিচে বসে পড়াশোনার চেষ্টা করো, যেখানে সুযোগ এবং পাও। এমন একটা পর্যায়ে আসো যাতে ওনারা ডেকে তোমাকে বলে। এই যে আজকে তুমি বললে, শুরুতে আমি কিন্তু মন্ত্রী মহোদয়কে আমার কথাগুলো বলে দিলাম যে টিচারদের বেতন বাড়াতে হবে, আপনি নতুন করে সিলেবাস করার চেষ্টা, ওনার মাথায় হলে একটু হলেও তো গিয়েছে, উনি তো শুনলেন। আমি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ না, আমি কেউ না, কিন্তু আমি তো বলার একটা জায়গায় আসতে হবে, এবং সেই জন্য একটু পড়াশোনা করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে। আর একটা ট্রেন্ড আছে আমাদের, সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ করতে করতে নিজের এবং পরিবারের কিছু পরিণাম আমরা না করে শুধুমাত্র নিজেকে ধ্বংস করে ফেলছি। এই জন্য নাহিদকে আমি বলবো যে অ্যাটলিস্ট তোমাদের যে পোর্টফোলিও আছে, যে রাজনৈতিক পদ পদবি আছে, নেটওয়ার্ক আছে, একটু ব্যবহার করে ছাত্রদের মধ্যে একটা আমূল মানসিক পরিবর্তন আনো।
আর জাকির স্যারকে একটা অনুরোধ থাকবে, স্যার টিচারদেরকে যদি খেয়াল রাখেন, এই যে বললেন বিদেশে যাচ্ছেন, এই যারা যাচ্ছেন তাদের এক্সপিরিয়েন্স একটা প্রাইম টাইমে, আপনি বিটিভি হোক অন্য চ্যানেল হোক, প্রাইম টাইমে প্রাথমিক শিক্ষকদেরকে নিয়ে আমরা রিয়েলিটি শো দেখতে চাই, প্রাথমিক শিক্ষকদেরকে নিয়ে আলাপ আলোচনা দেখতে চাই, বিভিন্ন জেলার কে কি করছেন, কোন টেকনিক ফলো করেছেন, কি করেছেন, কোন শিক্ষক কোন ছাত্রদের কিভাবে ম্যানেজ করেছেন, একটা দারুণ গল্প হবে স্যার। বাংলাদেশের কোমলমতি ছেলে মেয়েদেরকে যারা বানাচ্ছেন, যারা তৈরি করছেন, তাদেরকে আরো হাইলাইট করার জন্য যদি জনসংযোগের কোনো কার্যক্রম গ্রহণ করেন তাহলে খুব খুশি হব। তো এটাই ছিল আমার সর্বশেষ কথা, নিজেকে গড়ে তোলো, নেগেটিভিটি থেকে একটু দূরে থাকতে হবে, নেগেটিভিটি দিয়ে কেউ কোনোদিন কিছু করতে পারেনি বাবা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শোকন ভাই। আপনার মুখ থেকে এই কথাগুলি শুনবো বলে আমি অপেক্ষায় ছিলাম। আমাদের শিক্ষার্থী যারা শুনছো তারা অবশ্যই আমাদের শোকন ভাইয়ের এই মোটিভেশনাল স্পিচ গুলো তোমরা বাস্তবে সেটা কাজে লাগাবে বলে আমরা প্রত্যাশা করছি। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি নাহিদ উকিল জুয়েল এর কাছে, তারপর আমরা মন্ত্রী মহোদয়ের কথা শুনি আমরা আমাদের আজকের লাইভের সমাপ্তি ঘোষণা করব। নাহিদ উকিল জুয়েল, আপনার সর্বশেষ কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। আমরা জানি যে করোনাকালীন সময়ে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইতাম হয়তোবা, কিন্তু আমাদের লাইভের সময় প্রায় শেষের দিকে অবস্থান করছে। আপনি আপনার অবস্থান থেকে সর্বশেষ কি কথা বলতে চান যদি একটু বলেন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে। যেহেতু মানে একদম শেষ দিকে আমি প্রথমেই একটা সুখন ভাইয়ের কাছে একটা জিনিস ডিমান্ড করবো, সেটি হচ্ছে সাক্ষরতার বিষয়ে যেহেতু আমার সারা দেশে কিন্তু বয়স্কদের বলি বা তরুণদের বলি, এদেরকে ইন্সপায়ার করে আনার বিষয়টা, তো আপনার কথাগুলো কিন্তু মানে মানুষকে খুব হিট করে। আমি দেখছি আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলেন মানুষ কিন্তু সেটা গ্রহণ করে। তো তো এই জন্য আমার মনে হয় আপনি যদি আমাদের সঙ্গে একটু সময় দিতেন বা পরবর্তীতে আমরা যখন কার্যক্রম হাতে নেই আপনি যদি একটু সাথে থাকতেন তাহলে হয়তো মানুষ একটু উৎসাহ পেত বা আপনার কথাতে একটু উৎসাহ পেত। নাহিদ, তোমার সাথে এবং জাকির স্যারকে অনুরোধ করবো, যদি আমরা এই যে প্রাথমিক গণশিক্ষা কি হচ্ছে, কিভাবে কি চমৎকার হচ্ছে, আমরা যদি খুব চমৎকার করে সোশ্যাল মিডিয়াতে বুঝিয়ে দিতে পারি কোন একটা ছোট্ট প্রজেক্টের মাধ্যমে, একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ছাত্রদের শিক্ষকদের জন্য, আমরা খুব খুশি হব। আপনি ডাকলে আমরা চলে আসবো। বলতে চাচ্ছি হ্যাঁ, এটি হচ্ছে আপনার থেকে কথা। আর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে তো আমার সম্পূর্ণ দাবি যে আপনার যেহেতু সাক্ষরতা আপনার মন্ত্রণালয়ের বেসিক একটা কাজ, তো এই কাজের সঙ্গে কিভাবে ছাত্রলীগ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারে এ বিষয়ে যদি আপনি একটু গাইডলাইন তৈরি করেন। আমি দেখেছি আপনাদের 64 জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প চলমান রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন বেসিসে পার্ট টাইম হোক বা বিভিন্নভাবে কাজের সুযোগ আছে। তো হয়তো নিয়োগের বিষয়টি হয়তো সরকারি বড় প্রসেসের মাধ্যমে আসে, কিন্তু যদি স্বেচ্ছাসেবক হিসেবে ছাত্রলীগ কাজ করার সুযোগ পায়, আমার প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমার ছাত্রলীগের কমিটি আছে, যদি কমিটি নাও থাকে তাতেও কিন্তু আমার নেতাকর্মী আছে, এবং আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের খেয়ে দেশ ও জনগণের জন্য কাজ করতে আগ্রহী। তারা কিন্তু শুধু চায় একটু স্বীকৃতি, একটু পরিচয়, আর কিছুই চায় না। আপনি যখনই মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দিয়ে বা যে কোনো ভাবে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে তাদেরকে কাজে সরকারি আমলাদের সঙ্গে সংযুক্ত করবেন, তারা অনেক উৎসাহ উদ্দীপনার সঙ্গে তারা কাজে ঝাঁপিয়ে পড়বে। হয়তো আপনি যদি একটু ব্যবস্থা করে দেন যে না, যে ছাত্রলীগ কর্মীটা অংশগ্রহণ করবে তাকে মন্ত্রণালয় থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যে অথবা হয়তো একটু টিফিন ভাতা দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ নাহিদ উকিল জুয়েল। আমাদের লাইভে আমরা শেষের দিকে অবস্থান করছি। আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় আপনার কথাগুলো শুনেছেন। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী, আমাদের লাইভের ঠিক শেষের দিকে আমরা অবস্থান করছি। আপনার পক্ষ থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি কাইন্ডলি যদি বলেন। পাশাপাশি ওই আমি আমার নাহিদ উকিল জুয়েল সাহেবের একটু কথা দিতে চাচ্ছি। দেখেন, জি স্যার, অবশ্যই দেশের শিক্ষিত সচেতন শ্রেণীরাই ছাত্র শ্রেণী, ছাত্র সমাজ। আমি নিজেও ছাত্রলীগ থেকে উঠে আসা একজন মানুষ। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে 1977 সালে ছাত্রলীগে যোগদান করি, এবং আমার ভিতরে একটা ছিল যে একটি নাম নয়, একটি মানুষ নয়, একটি ইতিহাস, একটি স্বপ্ন, একটি সংগ্রাম। সেই আমার মহান নেতা, যিনি এত কিছু করলেন, একটা ইতিহাস সৃষ্টি করলেন, বাংলাদেশ স্বাধীন একটা স্বপ্ন দেখলেন, এত কিছু করলেন, এত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তার শেষটা যে একটি মানুষও নাই, কাদার মানুষটা পর্যন্ত নাই। আমার সেই 1977 সালে যা আমি এখানে যাব
এবং বঙ্গবন্ধু হত্যার বিচার শুধু নয়, আমরা আরেকবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই মানসিকতা নিয়ে আসছি। ছাত্রলীগের ইতিহাস তো আজকের নয়, এ দেশের ইতিহাস পর্যালোচনা করলেই আমার ছাত্রলীগের ইতিহাস আসবে। দেশের ভাষা বলেন, যে কোনো বিষয় বলেন, আজকে ধান কাটতেছে আমার ছাত্রলীগ, আমার হাওড়া অঞ্চলে ধান কাটতেছে, আমার এলাকায় ধান কাটতেছে ছাত্রলীগ। এটি হওয়ার কথা ছাত্রলীগ। ছাত্রলীগ দেশের সবচেয়ে সচেতন শ্রেণীর সচেতন মানুষগুলো আমরা দেশের জন্য কাজ করতে চাই, বঙ্গবন্ধুর আদর্শের জন্য কাজ করতে চাই, এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা কাজ করি। আপনাদের ছাত্রলীগের যদি যে কোনো কর্মী আমার 64 জেলায় তারা কাজ করবে, তাদের শুধু আপনার কি বলে ওই খাবার দিব না, আমরা তাদেরকে উপযুক্ত কিছু আমরা হাতেও ধরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন, আপনাদের জন্য এই ব্যবস্থা রাখা হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আচ্ছা, ধন্যবাদ। আমি অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। সোলাইমান শোকন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। আমি 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 কিন্তু শেষ করি নাই আমিনুল ভাই। ও আচ্ছা, আমি স্যার আরেকটি প্রশ্ন করেছেন আমাকে শিক্ষক শিক্ষিকা নিয়ে, আমি ওই দিকে যাইনি। আমি ছাত্রলীগের কথা বললাম, এটা আমার প্রাণের সংগঠন। জি। হ্যাঁ, ছাত্রলীগ, আমি জানি ছাত্রলীগ বাংলাদেশের সাথে জড়িত, ইতিহাসের সাথে জড়িত, বাংলাদেশের রক্তের সাথে জড়িত বলবো। ছাত্রলীগ কাজ করে যান, সকল সহযোগিতা করা হবে আপনাদেরকে এই সাক্ষরতার বিষয়ে। আর আমি শিক্ষক শিক্ষিকাকে বলবো, আমার এই শিক্ষা বিভাগে যারা কর্মরত কর্মকর্তা কর্মচারী আছেন প্রত্যেককে বলবো যে এটি শুধু আমাদের চাকরি বা দায়িত্ব কর্তব্য নয়, আমাদের এই বাঙালি জাতি গঠনের জায়গায় আল্লাহ আমাদেরকে এখানে দিয়েছেন। আজকে আমাদের সবচেয়ে সৌভাগ্য আমরা বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে পারি, আমরা ওই শহীদদের রক্তের ঋণ শোধ করতে পারি যদি আমরা আগামী প্রজন্মকে সঠিকভাবে শিক্ষাদান করতে পারি, আগামী প্রজন্মকে আমরা তুলে আনতে পারি, আমাদের সেই সুখের সোনার বাংলা করতে পারি। তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে নানাভাবে সহযোগিতা করছেন, তার হাত ধরে ইনশাল্লাহ আমরা এই মানসম্মত প্রাথমিক শিক্ষা পৌঁছতে পারবো এবং এই শিক্ষাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো, আগামী প্রজন্মকে আমরা তৈরি করতে পারবো। তা আমি অনুরোধ করব আমার শিক্ষক শিক্ষিকা, এই প্রাথমিক শিক্ষার সাথে যারা জড়িত আছি, কর্মকর্তা কর্মচারী, আমরা আসেন, এখানে বিশাল সুযোগ। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে যদি রক্ষা করতে পারি, আমাদের সঠিকভাবে আমাদের দেশের ছেলে মেয়েকে যদি তৈরি করতে পারি, আমার মনে হয় এই বাংলাদেশের ছেলেরা একদিন বিশ্বে নেতৃত্ব দেবে এবং আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো অনেক দূর। এই বিশ্বাস, এই আশা আমি রাখি ইনশাল্লাহ হবে। সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা যারা এখানে এসছেন, এক সময় আসবেন আমার অফিসে চা খেয়ে যাবেন। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021-এ আমাদের মধ্যম আয়ের দেশ এবং 2041-2041-এ আমাদের এই দেশ উন্নত দেশে যাবে সেই প্রত্যাশা রাখছি এবং আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হোক সেই বিষয়ে আমরা অবশ্যই স্যার আপনার জন্য দোয়া করি। আর আজকের এই অনুষ্ঠানটা ছিল শিক্ষকদের দ্বারা পরিচালিত শিক্ষাবার্তা.com পত্রিকার নিয়মিত আয়োজন শিক্ষা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছিলেন, আমি আবারও আমাদের দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি, আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে আমরা যদি কাউকে বুঝে থাকি বা আমারও যদি কেউ ফেভারিট থাকে সেটা হচ্ছে আমাদের সোলাইমান শোকন ভাই। শোকন ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে ছিলেন আমাদের তরুণ প্রজন্মের একজন ছাত্রলীগ কর্মী, সে হচ্ছে নাহিদ উকিল জুয়েল। তো আপনাদের সবাইকে আমাদের এই পত্রিকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে কৃতজ্ঞতা আমাদের শিক্ষাবার্তা.com পত্রিকার পরিবার। আবারও কোনো একটা লাইভ প্রোগ্রামে দেখা হবে, সেই পর্যন্ত মাননীয় প্রতিমন্ত্রীর অনুমতি ক্রমে আজকের লাইভ এখানে সমাপ্তি ঘোষণা করছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি অনুমতি দিলে লাইভ সমাপ্তি ঘোষণা করব। জি, আসসালামু আলাইকুম। জি, সবাইকে ধন্যবাদ। Backstage.
বুঝছেন?